হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। ভেবে দেখুন তো, একটি মা যে কিনা সন্তানকে ভালো মন্দের শিক্ষা দেয়, কিন্তু সেই সন্তানই যখন একটি জঘন্য অপরাধে নিজেকে জড়িয়ে ফেলে, তখন সেই মা কি করবে? নিজের ছেলের বিরুদ্ধে গিয়ে ন্যায়ের জন্য লড়াই করবে, নাকি নিজের ছেলেকেই বাঁচিয়ে নেবে? আমাদের আজকের গল্পটি আজকের দিনের বাবা মার জন্য। নিজেরা কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে সন্তানদের ভালো মন্দ বোঝাতেই চেষ্টা করেন না। আর একটি ভুল যে কত মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, সেটাই জানবো আমরা আমাদের আজকের এক্সপ্লেনেশনে। মা ছেলের ইমোশন এবং আইনের লড়াই, এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা দিব্যা নামের একটি মহিলাকে দেখতে পাই, যে কিনা কোর্টের কাছে একটি আবেদন নিয়ে এসেছেন। কিন্তু এই কেসটা একদমই সহজ নয়, কারণ এখানে দিব্যা নিজেই অপরাধ করেছে, আর সেই অপরাধের শাস্তি চাইতে সে নিজেই কোর্টে এসে হাজির হয়েছে। এখানে দিব্যাকে চারদিক থেকে মিডিয়া কর্মীরা ঘিরে ধরে, যে যার মতো করে দিব্যা কি অপরাধ করেছে সেটা জানতে চায়। কেউ মনে করে দিব্যা হয়তো তার স্বামীকে মেরে ফেলেছে, যার জন্যই সে নিজের ভুল বুঝতে পেরে কোর্টে এসেছে শাস্তি চাইতে। কিন্তু এখানে দিব্যা কি অপরাধ করেছে সেই সত্যটা জানতে হলে আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা বিকাশ পাবলিক স্কুল দেখতে পাই। আসলে এই স্কুলের প্রিন্সিপালই ছিল দিব্যা, আর এখানেই তার ছেলে বিকাশও পড়তো। আসলে দিব্যা এই স্কুলের নাম নিজের ছেলে বিকাশের নামেই রেখেছিল। যেহেতু এখানে স্কুলের প্রিন্সিপাল মা, তাই তার ছেলে বিকাশের কোনোই ভয় ছিল না। এখানে বিকাশ পড়াশোনাতে যেমন ভালো ছিল, ঠিক ততটাই বদমাশও ছিল। বলতে গেলে পুরো স্কুলের সবচাইতে বেশি বদমাশি বিকাশই করে। এখানে বিকাশের আরো 4টি বন্ধু ছিল, তারাও ঠিক বিকাশের মতোই ছিল। এখানে তাদের ডেইলি রুটিন ছিল স্টুডেন্টদের বিরক্ত করা, নেশা করা এবং লেট নাইট পার্টি করে বেড়ানো। সবাই তাদের প্রতি অনেক বিরক্ত, কিন্তু প্রিন্সিপালের ছেলে হওয়ার জন্য কেউ তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেনই করে না। আর এরপর সিন কাট হলে আমরা মীরা নামের একটি মেয়েকে দেখতে পাই। মীরা এখানে একটি শিক্ষিত ফ্যামিলির মেয়ে ছিল। পরিবারের সবাই খুবই ডিসেন্ট, নম্র, ভদ্র। এখানে মীরার স্বপ্ন ছিল সে খুব ভালো করে পড়াশোনা করে IAS অফিসার হবে। একদিন মীরার একটি বান্ধবী মীরাকে ফোন করে বলে, কিরে তোর মনে আছে তো আজকে পার্টি করে রাতে জলদি চলে আসবো। এখানে মীরা খুব ভালোভাবেই জানতো তার বাবা রাতে পার্টি করার একদমই অনুমতি দেবে না, যার জন্যই মীরার বান্ধবী বলে, তুই আঙ্কেলের কাছে ফোন নিয়ে যা আর স্পিকারে দে, আমি আঙ্কেলের সঙ্গে কথা বলছি। আর মীরাও সেটাই করে। মীরার বান্ধবী এখানে মীরার বাবাকে বলে, প্লিজ আঙ্কেল যেতে দিন না, মাঝে মধ্যেই তো পার্টিতে যাই তাই না, আর আমরা জলদি চলে আসব। আর এইটাতে মীরার বাবা মীরাকে পার্টিতে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। আর এরপর তারা দুইজন মিলে পার্টিতে চলে আসে। মীরা এখানে এই পার্টিতে আসতে চাইছিল না, কিন্তু বান্ধবীর জোড়াজোড়িতে সে শেষমেশ পার্টিতে চলেই আসে। আর এই পার্টিতেই আমরা বিকাশ আর তার সেই বদমাস 4জন বন্ধুকেও দেখতে পাই। এখানে বিকাশ যখনই মীরাকে দেখতে পায়, তার মীরাকে খুব ভালো লেগে যায়, আর সে মীরার সঙ্গে ফ্লার্টিং করতে শুরু করে। কিন্তু মীরা খুব ভদ্রভাবেই তাকে রিফিউজ করে দেয়। বিকাশ যখন দেখে ফ্লার্টিং করে কোনো কাজ হচ্ছে না, তখন সে মীরাকে মানানোর জন্য বন্ধুত্বের হাত বাড়ায়। মীরা তখন সেই বন্ধুত্বের হাত একসেপ্ট করে নেয়। এখানে বিকাশের বন্ধুরাও মীরার সঙ্গে কথা বলে, আর এরপর তাদের মধ্যে বেশ পরিচিতি হয়ে যায়। আর এরপর তারা সবাই মিলে পার্টি এনজয় করতে থাকে। এরপর মীরা আর তার বান্ধবী পাব থেকে বাইরে বের হয়ে যায়, কারণ মীরার বাবা তাকে নিতে আসছে। কিছুক্ষণ পরেই দেখা যায় মীরার বাবা এসে তাকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু মীরাকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের সজ্ঞানেই নেই, সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। মীরা এখানে কোনো মতে নিজেকে সামলিয়ে নিজের রুমে আসে, আর এরপর সে গোসলে যায়। কিন্তু মীরা যখন গোসলে যায়, তখন তার প্রাইভেট পার্ট থেকে অনেক রক্ত বের হচ্ছিল। এটা দেখে মীরা অনেক ভয় পায়, আর ভাবে কিছু অঘটন ঘটে যায়নি তো। এই কথা চিন্তা করতে করতে পুরো রাত ভর মীরার ঘুমিয়ে আসে না। তখনই সকালবেলা মীরার সেই বান্ধবী তাকে ফোন করে বলে, জলদি জলদি ইনস্টাগ্রাম অন কর, গতকালকে যে ছেলেগুলোর সঙ্গে তোর পরিচয় হয়েছিল, সেই ছেলেগুলো তোর ভিডিও ভাইরাল করে দিয়েছে। মীরা যখন এটা শুনে নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিওটি দেখে, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় বিকাশ আর তার 4 বন্ধুরা মীরার সঙ্গে সেখানে বাজে কাজ করছে। এটা দেখে বেচারি মীরা অনেক শক খেয়ে যায়, কারণ এখানে মীরার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল, তার স্বপ্ন সবকিছু। মীরা এটা সহ্যই করতে পারে না। তার
ইচ্ছে হচ্ছিল এখন আমি মরে যাই। অন্যদিকে বিকাশ যখন জানতে পারে তার বন্ধুরা ইনস্টাগ্রামে ওই ভিডিওটি ভাইরাল করে দিয়েছে, তখন সে তার বন্ধুদের ওপর অনেক রেগে যায় আর বলে, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? কেন ওই ভিডিও ভাইরাল করেছিস? মীরা যদি এখন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে তখন কি হবে? বিকাশের এই কথা শুনে তার বন্ধুরা ইনস্টাগ্রাম থেকে ওই ভিডিওটি ডিলিট করে দেয় আর এরপর কয়েকদিনের জন্য শহর থেকে বাইরে চলে যায়। এখানে তারা 5 জন তো টেনশন ফ্রি হয়ে গিয়েছিল, কিন্তু মীরা এখানে অনেক বেশি টেনশনে থাকতে শুরু করে। সে এক প্রকার ডিপ্রেশনে চলে যায়। এখানে মীরার বাবা যখন তার মাথায় হাত থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? মীরা তখন অনেক ভয় পেয়ে যায় আর নিজের বাবার হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে ছোবে না। মীরা তখন গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে। এইটা দেখে মীরার পুরো পরিবার অনেক টেনশনে চলে আসে যে মীরার হুট করে কি হলো। আর এরপর মীরা ভয়ে ভয়ে নিজের পরিবারের কাছে সবকিছুই খুলে বলে। আর এখানেই সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। মীরা এখানে পাবের বাইরে নিজের বাবার জন্য ওয়েট করছিল আর মীরার বান্ধবী অন্য গাড়িতে বাড়ি চলে যায়। ঠিক তখনই গাড়ি নিয়ে বিকাশ আর তার বন্ধুরা মীরার সামনে এসে দাঁড়ায়। বিকাশ বলে, আমরাও তোমার বাসার দিকে যাচ্ছি, আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। মীরা এখানে মানা করে দিয়ে বলে, আরে না, আমার বাবা আমাকে নিতে আসবে। কিন্তু বিকাশ এখানে মীরাকে মানাতে শুরু করে, আরে চলো না আমাদের সঙ্গে, আমরাও তো ওইদিকেই যাচ্ছি, তোমাকে বাড়িতে পৌঁছে দেব। মীরা এখানে যেতে চাইছিল না, কিন্তু বিকাশ তাকে এতবার বলার কারণে সে যেতে রাজি হয়ে যায়। মীরা বিকাশের সঙ্গে আসছে এই কথা জানানোর জন্য মীরা তার বাবাকে ফোন করে, কিন্তু মীরার বাবা ফোন ধরে না। এরপরেই মীরা বিকাশের গাড়িতে বসে পড়ে, যেটাই ছিল মীরার জীবনের সবচাইতে বড় ভুল। রাস্তায় যাওয়ার সময় বিকাশ এখানে ড্রাগস মেশানো একটি পেস্ট্রি মীরাকে খেতে দেয়। মীরা এখানে কিছু না বুঝেই পেস্ট্রিটা খেয়ে নেয়। আর কিছু দূর যাবার পরেই বিকাশ এখানে ধীরে ধীরে মীরার গায়ে টাচ করতে শুরু করে। মীরা প্রথমে বাঁচার জন্য অনেক চিৎকার করে, কিন্তু তার কোনো উপায় ছিল না, কারণ ধীরে ধীরে সে মাতাল হয়ে যেতে শুরু করে। আর এরপর বিকাশ গাড়ি একটি জঙ্গলের দিকে নিয়ে যায় আর সেখানেই তারা এক এক করে মীরার সঙ্গে সেই সব কিছু করে। এরপরে মীরার ভিডিও তারা করে নেয়। মীরা শুধুমাত্র এখানে চিৎকার করছিল, তার আর কিছুই করার ছিল না। এখানে তারা মীরাকে ধর্ষণ করার পর আবার সেই পাবের সামনেই মীরাকে রেখে আসে আর এরপর মীরার বাবা এসে তাকে বাড়িতে নিয়ে আসে। এই কথা শুনে মীরার মা এখানে অনেক ভেঙে পড়ে আর কান্নাকাটি শুরু করে দেয়। এখানে তারা সবার আগে মীরাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু মীরা বলে, ডাক্তার না মা, আমি সবার আগে পুলিশ স্টেশনে যেতে চাই। আমি ওই সব ছেলেকে শাস্তি দিতে চাই যারা আমার সঙ্গে এমনটা করেছে। মীরার বাবা তখন তার পরিচিত একটি পুলিশ অফিসারের কাছে মীরাকে নিয়ে যায়। ওই অফিসারটি তখন মীরাকে জিজ্ঞেস করে, কবে এই ঘটনা ঘটেছে, কিভাবে শুরু হয়েছে, কি কি হয়েছে। কিন্তু মীরা এখানে অনেক ভয় পেয়েছিল, সে কিছু বলতেই পারছিল না। তখনই ওই পুলিশটি মীরার বাবাকে বলে, আপনি মীরাকে নিয়ে সেন্ট্রালে চলে যান, সেখানে এমন অনেক পুলিশ অফিসার রয়েছে যারা মীরার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলবে আর সমস্ত ডিটেলস মীরা ভালোভাবে তাকে বলতেও পারবে। পুলিশ অফিসারের কথা মতো মীরার বাবা এখানে মীরাকে নিয়ে সেন্টারে চলে আসে আর সেখানকার লেডি অফিসার মীরার সঙ্গে খুব ভালোভাবে কথা বলে। তিনি ধীরে ধীরে মীরার কাছে সমস্ত ডিটেলস জানতে চায় আর এরপর মীরাও ভয় না পেয়ে সবকিছু খুলে বলে তাকে। মীরা এখানে সেই জায়গার কথাও তাকে বলে দেয়, যে জায়গাতে নিয়ে গিয়ে বিকাশ আর তার বন্ধুরা মীরার সঙ্গে এই সব কাজ করেছে। সেখানে গিয়ে পুলিশরা যখন তদন্ত করে তখন সেখানে ইউজ করা টিস্যু পেপার পায়, যেগুলো বিকাশ আর তার বন্ধুরা পরবর্তীতে ব্যবহার করেছিল। এমনকি সিসিটিভিতেও তাদের গাড়িটি ক্যাপচার হয়ে যায় আর এখানেই প্রমাণ হয়ে যায় কারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল। পুলিশরাও এরপর বিকাশ আর তার বন্ধুদের খোঁজ করতে শুরু করে। কিছুদিন খোঁজাখুঁজির পর এখানে পুলিশ বিকাশ আর তার বন্ধুদের অ্যারেস্ট করে ফেলে। আর অন্যদিকে মিডিয়া কর্মীরা একটি প্রেস ব্রিফিং এ পুলিশদেরকে প্রশ্ন করছে, পুলিশ তো সবসময় বলে তারা কাজ করছে, তাহলে এই অপরাধগুলো কেন কম হচ্ছে না? কোনো দিক দিয়েই তো মনে হচ্ছে না আপনারা কাজ করছেন, কতদিন বা চলবে আর এইসব অপরাধ? তখনই সেখানে থাকা অফিসার জয়দেব তাদেরকে বলে, আপনাদের হেডলাইন চাই তাই তো, কিন্তু
আপনারা এইটা কেন বোঝেন না? এই ধরনের হেডলাইন বানিয়ে আপনারা একজনের জীবন নষ্ট করে দেন। আপনারা তো শুধুমাত্র নিজেদের টিআরপির কথা চিন্তা করেন, কিন্তু একবারও কি চিন্তা করেছেন যার সঙ্গে এই সবকিছু ঘটেছে তার কি অবস্থা, সে কতটা কষ্টে থাকে? মিডিয়া কর্মীরা তখন পুলিশ অফিসারটিকে বলে, আপনি কি বলতে চাচ্ছেন? তখনই জয়দেব একটি ছোট্ট মেয়ের ছবি দেখিয়ে তাদেরকে প্রশ্ন করে, আপনারা কি এই বাচ্চা মেয়েটিকে চেনেন? সেখানে থাকা কেউ সেই মেয়েটিকে চিনতে পারে না। আপনারা তো সবসময় এমনটাই করেন, একটা নিউজের পর যখন অন্য নিউজ আসে তখন এই নিউজটাকে ভুলে যান। কয়েক বছর আগে স্কুলের কিছু ছেলেরা নেশা করা অবস্থায় গাড়ি চালায়, আর এই মেয়ের পরিবারের মানুষরাও গাড়িতে করে তখনই কোথাও যাচ্ছিল। গাড়ির অ্যাক্সিডেন্ট হলে সবাই মারা যায়, আর মেয়েটিও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। যে ছেলেটি গাড়ি চালাচ্ছিল তার নাম ছিল সাহিল, আর সে একজন মাইনর ছিল, যার কারণেই তার বেশি শাস্তি হয়নি। আর এরপর সে জেল থেকে বের হয়ে আরো বড় গুন্ডা হয়ে গেছে। বিগত 5 বছর থেকে এই মাইনরদের অপরাধ করার প্রবণতা অনেক বেড়ে গেছে, আর এখন মিরার কেস সামনে এসেছে। এই কেসেও যে ছেলেরা জড়িত তারাও মাইনর আর বড়লোক বাপের ছেলে। মাইনাদের অপরাধের ক্ষেত্রে সবচাইতে বেশি গিল্ট তাদের মা বাবার হয়। যদি বাবা মা তাদের সন্তানদের ঠিক মতো খেয়াল রাখতো, ভালো মন্দ বোঝাতো, তাহলে হয়তো এমনটা হতো না। আর আমি আজকে আপনাদের সামনে এই বাচ্চার কেসটি এই জন্যই তুলে ধরেছি যাতে সে ন্যায় বিচার পায়। আর আপনারা কি জানেন সেই সময় এই আন্দোলনে কে যোগ দিয়েছিল? দিব্যা নিজেই। কিন্তু আজকে দেখুন, দিব্যার ছেলে নিজেই মীরার সঙ্গে এতটা খারাপ কাজ করার পর অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছে, যার কারণে বাবা মার উচিত নিজেদের ঠিক রাখা আর এরপর সন্তানদেরকে সুস্থ পরিবেশে বেড়ে তোলা। এখানে দিব্যা যখন এইটা দেখে তখন সে অনেক বেশি লজ্জিত হয় আর অপরাধ বোধে ভোগে, যার কারণে সে স্কুলের প্রিন্সিপালের পোস্ট থেকে রিজাইন করে দেয়। এখানে এসে বিদ্যা তার স্বামীকে অনেক বকাঝকা করে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে। যখনই আমি বিকাশকে ওর ভুলের জন্য কিছু বলতে গিয়েছি তুমি আমাকে কিছুই বলতে দাওনি, বলেছ এত শাসন করার কোনো প্রয়োজন নেই, বিনা লাইসেন্সের গাড়িও দিয়ে দিয়েছ, এখন দেখলে তো কি হলো? বিকাশের বাবা তখন বিদ্যাকে বলে, যা হয়েছে হয়েছে, এখন আমাদের উচিত বিকাশকে প্রোটেক্ট করা। দিব্যা এই কথা শুনে আরো রেগে যায় আর বলে, আমি কিছুই করতে পারবো না, আইন মোতাবেক ওর যা শাস্তি ওর সেই শাস্তিটাই হবে, আর আমি সেটা মা হয়ে মেনে নেব। মানে এখানে বিদ্যা নিজের ছেলের অপরাধের জন্য তার শাস্তি কামনা করছিল, আর এটাই তো হওয়া উচিত। জয়দেবের এই ইন্টারভিউ দেখার পর জনসাধারণের মনেও সচেতনতা তৈরি হয়। তারা এখানে মীরার হয়ে আন্দোলন করতে শুরু করে। তারা এখানে কোর্টের কাছে আর্জি দেয় বিকাশ আর তার বন্ধুদের সঙ্গে অ্যাডাল্টদের মতোই আচরণ করতে, মাইনার হওয়ার ফলে যাতে তারা বেঁচে না যায় সেই জন্য। এরপর সিন কাট হলে দেখা যায় জয়দেব এখানে বিকাশ আর তার বন্ধুদের কাছে এসেছে। এখানে পুলিশ অফিসাররা তাদের সবাইকে বেশ মারধর করেছে, তবুও তারা নিজের অপরাধটা স্বীকার করতেই চায় না। তখনই জয়দেব তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি খেতে চাও? বিকাশ তখন বলে, আমি বিরিয়ানি খেতে চাই। এখানে জয়দেব বিকাশকে বিরিয়ানি খাওয়ায়, কিন্তু 1 প্লেট 2 প্লেট নয়, বিকাশকে ততক্ষণ পর্যন্ত জয়দেব বিরিয়ানি খাওয়ায় যতক্ষণ পর্যন্ত সে খেতে খেতে অজ্ঞান না হয়ে যায়। বিকাশের এমন অবস্থা দেখে তার বাকি বন্ধুরা তো অনেক ভয় পায়, যার কারণে তারা সবকিছু স্বীকারোক্তি দেওয়ার ডিসিশন নেয়। জয়দেব এখানে সবাইকে নিয়ে সেই স্পটে চলে যায়। সেখানে গিয়ে সে বিকাশ আর তার বন্ধুদেরকে সেই দিনের ঘটনা আবারও রিক্রিয়েট করতে বলে, আর এরপর তারাও সেটাই করে, যার পর সেখানে সমস্ত ডিটেলস ক্লিয়ার হয়ে যায়। এখানে পুলিশ বিকাশ আর তার বন্ধুদের স্পাম টেস্ট করার জন্য মেডিকেলে পাঠিয়ে দেয়। তারা জানতে চাচ্ছিল কার কার স্পাম মীরার ভেতরে রয়েছে। ডাক্তার এখানে সবাইকে লাইন ধরিয়ে দাঁড় করায় আর তাদেরকে ওই কাজটি করতে বলে যাতে তারা স্পাম টেস্ট করতে পারে, কিন্তু এখানে ভয়ে তারা সেটি করতেই পারছিল না। সেখানে থাকা ডাক্তারটিও তাদের উপরে অনেক রেগে যায় আর বলে, জলদি করো নইলে পুলিশের ডান্ডা পড়বে আবারও। আর যখন মীরার সঙ্গে এই সব কিছু করছিলে তখন তো খুব মজা পেয়েছিলে, এখন কি হলো? এখানে বিকাশ আর তার বন্ধুরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল তাদের ভুলটা কোথায়। এরপর যখন বিকাশের পালা আসে সে কিছুতেই ওই কাজটি করতে পারে না, আর সেখানে থাকা একটি মেডিসিনের বোতল থেকে সে ওষুধ খেয়ে নেয় যাতে জীবন দিতে পারে। এরপর দেখা যায় বিকাশকে সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, আর বিকাশের বাবা মাকেও তার এই খবরটি জানিয়ে দেওয়া হয়। দিব্যা এখানে নিজের
নিজের ছেলের কাছে আসে। আর এখানে বিকাশ যখন তার মাকে দেখে সে মনে করে তার মা হয়তো তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু দিব্যা তাকে চমকে দিয়ে বলে, বাবা তুমি যে অপরাধ করেছো তার জন্য এত ছোট শাস্তি তোমার নয়, এর চাইতেও ভয়ানক শাস্তি তোমাকে পেতে হবে। তুমি এত সহজে মরতে পারবে না। যে অপরাধ তুমি করেছো সেই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে, সে তুমি আমার ছেলে হও, স্বামী হও অথবা অন্য কেউ। নিজের মায়ের মুখেই এই কথা শুনে বিকাশ বেশ অবাক হয়। আর এরপর মীরার কেসটিকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে থাকা জজ ম্যাডাম মীরাকে সমস্ত ঘটনা খুলে বলতে বলে। আর এরপর মীরাও সমস্ত কিছু বলে। তখনই সেখানে অপরাধীদের উকিল বলে, মীরা এখানে মিথ্যে কথা বলছে, এমন কোনো প্রমাণই পাওয়া যায়নি যে বিকাশ আর তার বন্ধুরা এটা করেছে, এমনকি স্পামও টেস্ট করা হয়নি। তাহলে কি করে প্রমাণ হয় যে বিকাশ আর তার বন্ধুরা এসব করেছে? যেহেতু এখানে কোনো প্রমাণ ছিল না, তাই কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হয়। এখানে রাতের বেলা মীরার বাড়িতে একটি লোক টাকা আর বেশ কিছু গোল্ড নিয়ে আসে। তিনি এসে মীরার বাবা মাকে চাপ দিতে শুরু করেন যাতে তারা এই কেসটি উঠিয়ে নেন। মীরার বাবা ওই লোকটিকে চড় মারে আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে এই কেস তুলতে চাচ্ছিস? অন্যদিকে মীরার মাও বেশ রেগে গিয়ে তার কলার চেপে ধরে। আর এরপর তারা সেই লোকটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। এরপর আবারও সেই শুনানির দিন চলে আসে। এখানে কোর্টে সেই ইনস্টাগ্রামের ভিডিওটি জাজের কাছে পেশ করা হয়। আর এই ভিডিও দেখে সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যায়। মীরার সঙ্গে এই কাজটি কে করেছে আর কে করেছে। জজ ম্যাডাম এখানে একটুও দেরি না করে সরাসরি তাদেরকে শাস্তি শুনিয়ে দেয়। এখানে কোর্ট তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এমনকি পুলিশদের এটাও আদেশ দেওয়া হয় তাদের সঙ্গে মাইনরের মতো আচরণ না করতে, তাদের সঙ্গে অ্যাডাল্টের মতো আচরণ করতে। এই শাস্তির কথা শুনে এখানে মীরা আর তার পুরো পরিবার অনেক খুশি হয়। অন্যদিকে তারা পাঁচজন নিজেদের শাস্তির কথা শুনে অনেক কান্নাকাটি করে। তখনই জজ ম্যাডাম বলেন, এখানে এই ছেলেগুলো যে অপরাধ করেছে তার জন্য তাদের বাবা মাকে দোষ দেওয়া যায় না। যেহেতু জয়দেব এখানে ওই 5 প্যারেন্টসের নাম বলে তাদের বেইজ্জতি করার চেষ্টা করেছে এবং কোনো প্রমাণ ছাড়াই তাদেরকে দোষারোপ করেছে, তার জন্যই জয়দেবকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। অন্যদিকে তাদের 5 জনকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে যখন জেলের অন্য সব কয়েদিরা তাদের 5 জনের অপরাধের কথা জানতে পারে, তখন এক এক করে সবাই তাদেরকে অনেক বিরক্ত করতে শুরু করে। আর এই জেলে সাহিল রয়েছে, যেই সাহিলের কথা জয়দেব বলছিল। সাহিল এখানে বিকাশের এই অপরাধের কথা জানার পর তাকে অনেক বিরক্ত করতে থাকে। এখানে সাহিল বিকাশের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু বিকাশ কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। আর সে রেগেমেগে এখানে সাহিলকে অনেক মারধর করে। সেখানে থাকা সমস্ত কয়েদি অনেক ভয় পায়, কারণ এর আগে সাহিল সবাইকে মারত আর এরপর বিকাশ এসে তাকেই মারলো। এইভাবেই 6 বছর কেটে যায়। আর একদিন বিকাশের সঙ্গে দেখা করার জন্য দিব্যা জেলে আসে। দিব্যা এখানে বিকাশকে 3 মাসের জন্য জেল থেকে বাইরে বের করতে চাচ্ছিল, কারণ সে এখানে বিকাশের আইআইটি এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে চায়। যদি এই পরীক্ষায় বিকাশ পাশ করে যায় তাহলে বিকাশ জেলের ভেতর থেকেই পড়াশোনা করতে পারবে। দিব্যার কাছ থেকে এই কথা শুনে পুলিশ অফিসার তাকে বলে, আপনি 6 বছর পর ওর সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু 6 বছর আগের বিকাশের সঙ্গে এখনকার বিকাশের কোনোই মিল নেই, কারণ এখানে বিকাশ জেলে আসার পর শুধরানোর বদলে আরো দ্বিগুণ বদমাশ হয়ে গেছে। বিকাশ এখানে একদম সাহিলের মতো হয়ে গিয়েছিল। সে জেলে থাকতেও অনেক ইলিগেল কাজকর্ম করত। দিব্যার কথা মেনে এখানে পুলিশ অফিসার পিরোলে বিকাশকে 3 মাসের জন্য জামিন দিয়ে দেয়। কিন্তু যখন বিকাশ বাইরে বের হচ্ছিল সে নিজের মা দিব্যার দিকে তাকায়ও না, সোজাসুজি সে গাড়িতে গিয়ে বসে পড়ে। বিকাশ এখানে নিজের মায়ের দিকে তাকাচ্ছিল না, এমনকি তার সঙ্গে একটি কথাও বলে না। কিন্তু দিব্যা এখানে ঠিক করে নিয়েছিল সে নিজের সন্তানকে ঠিক করেই ছাড়বে। এখানে সিগন্যাল পড়লে দিব্যা নিজের গাড়ি থামায়। ঠিক তখনই বিকাশ তার জেল থেকে বের হওয়া সেই বন্ধুকে ফোন করে আর সেখান থেকে পালিয়ে চলে আসে। দিব্যা বিকাশকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তাকে পায় না। আর অন্যদিকে বিকাশ নিজের ওই বন্ধুর সঙ্গে গিয়ে অনেক ড্রিঙ্কস করতে থাকে। আর ঠিক তখনই সেখানে বিদ্যাও পৌঁছে যায় আর সে বিকাশকে নিয়ে বাড়িতে চলে আসে। বাসার সামনে আসতেই আশেপাশের প্রতিবেশীরা দিব্যার উপর অনেক চিল্লাপাল্লা করে। তারা বলে, বিকাশ একটা অপরাধী, সে আমাদের এলাকায় কিছুতেই থাকতে পারবে না। তখনই বিকাশের বাবা এসে বলে, আমরা
নিজের টাকায় বাড়ি কিনেছি, যা ইচ্ছে তাই করব, আপনাদের সমস্যা কি? এখানে আমরা এইটাও জানতে পারি বিকাশ জেলে যাওয়ার পর দিব্যা আর তার স্বামীর ডিভোর্স হয়ে গেছে। দিব্যা এখানে বিকাশকে খাবার খাইয়ে দেয় আর এরপর নিজের রুমে চলে যায় বিকাশ। পরের দিন সকালে দিব্যা বিকাশের রুমে অনেক ধাক্কাধাক্কি করে, কিন্তু তার রুম থেকে কোনো সাড়া শব্দই আসছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর দিব্যা যখন বিকাশের রুমে আসে সে চমকে যায়, কারণ এখানে বিকাশ একটি মেয়ের সঙ্গে শুয়েছিল। দিব্যা তখন তাদের মুখের উপরে পানি মারে আর সে মেয়েটির ওপর অনেক রেগে গিয়ে চিৎকার করে বলে, কে তুমি? এখানে কেন এসেছো? জলদি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর এরপর মেয়েটিও সেখান থেকে চলে যায়। এখানে সিন কাট হলে দেখা যায় দিব্যা বিকাশকে একটি টিউশনে নিয়ে এসেছে, যাতে সে ভালো করে পড়াশোনা করে এক্সাম ক্লিয়ার করতে পারে। কিন্তু বিকাশ এখানে টিচারের সঙ্গে অনেক বেয়াদবি করতে শুরু করে, এমনকি সেখানে থাকা বাকি স্টুডেন্টদেরও সে খুব বিরক্ত করে। এমনকি সে নিজের মায়ের সামনে নিজের বইগুলো জ্বালিয়ে দেয় আগুন দিয়ে আর বলে, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, তাই বলছি আমাকে পড়াশোনার জন্য জোর জবরদস্তি করো না। এই কথা বলার পর বিকাশ তখন আবারও তার ওই বদমাশ বন্ধুদের সঙ্গেই চলে যায় ড্রিঙ্কস করার জন্য। আর এখানে আজকে ড্রাগের অনেক বড় একটি ডিলও হবে, যার জন্যই জয়দেব এখানে আসে। জয়দেব নিজেই এই ডিলটি করছিল ওই লোকের সঙ্গে। এখানে জয়দেব নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। আসলে জয়দেব এখানে নার্কোটিক্স ডিপার্টমেন্ট জয়েন করেছিল, যাতে সে এই ড্রাগসের ব্যবসাগুলো বন্ধ করতে পারে। জয়দেবকে এই ঠিকানাটা বিদ্যায় দিয়েছিল, কারণ বিদ্যা খুব ভালোভাবেই জানতো বিকাশ এই জায়গাতেই আসবে তার বন্ধুদেরকে নিয়ে। যেই লোকটির সঙ্গে জয়দেব ডিল করছিল সেই লোকটি এখানে খুবই চালাক ছিল। সে জয়দেবের কথা বলার স্টাইল আর ভঙ্গিমা দেখেই বুঝতে পারে জয়দেব আসলে কোনো ড্রাগ ডিলার নয়, সে একজন পুলিশ অফিসার। আর ওই লোকটি যখনই জয়দেবকে শুট করতে যাবে, জয়দেব ওই লোকটির কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে শুট করে। ঠিক সেই সময় সেখানে পুলিশের বাকি টিম মেম্বাররাও চলে আসে আর অনেক ফায়ারিং হয়। জয়দেব তখন বিকাশকে ধরে ফেলে আর তার বাড়িতে নিয়ে আসে। জয়দেব বিকাশকে শুধুমাত্র ওয়ার্নিং দেয় আর বলে, 6 বছর জেলে থাকার পরেও শুধরাতে পারলি না, আজকে নিজের মায়ের জন্য বেঁচে গেলি। যদি এরপর তোকে আর কোনোদিন এইসব জায়গায় দেখেছি আর ধরতে পারি, তাহলে সরাসরি এনকাউন্টার করে দেব। জয়দেব সেখান থেকে চলে যায়। আর এরপর দেখা যায় রাত্রেবেলা বিকাশ তার সেই বন্ধুগুলোকে ডেকে এনে বাড়িতেই পার্টি করছে। সেই সময় দিব্যাও বাড়িতে চলে আসে আর নিজের ছেলের এমন কুকীর্তি দেখে তার অনেক রাগ হয় আর সে রুমে গিয়ে বন্দুক বের করে নিয়ে আসে। বিকাশের সমস্ত বন্ধুরা গান দেখে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন বিকাশ এসে তার মাকে বলে, বন্দুকও কিনে নিয়েছো দেখছি, এক কাজ করো, আমাকে মেরেই ফেলো। তোমার সব সমস্যা তো আমাকে নিয়ে, তাই না? আমি মরে গেলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। বিকাশ এখানে নিজের মায়ের হাত থেকে গান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আর যেহেতু সে এখানে নেশার অবস্থায় ছিল, সে বুঝতেই পারে না সামনে কে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য এই বদমাশ এখানে নিজের মায়েরই কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করে। এইটা দেখে দিব্যা অনেক চমকে যায় আর সে বিকাশকে ধাক্কা মারে। সে বিকাশের মাথায় অনেকগুলো মদের বোতল ছুঁড়ে মারে। দিব্যা এখানে কাঁদতে কাঁদতে বলে, আমি আজকে বুঝতে পারছি তোকে জন্ম দেওয়া আমার জীবনের সবচাইতে বড় ভুল। আজকে তো আমার লজ্জা হচ্ছে যে তুই আমার ছেলে। সে অনেক রেগে যায় আর রেগে মেগে নিজেই মদ খেতে শুরু করে। বিদ্যা বিকাশকে বাড়ি থেকে বাইরে বের করে দেয় আর বলে, মরে যা কোথাও গিয়ে, তবু আর আমার সামনে আসবি না। বিকাশও এখানে তখন নিজের ভুল বুঝতে পারে যে সে তার মায়ের সঙ্গে এটা কি করতে যাচ্ছিল। এখানে দিব্যা নিজের কষ্ট ভোলানোর জন্য অনেক বেশি মদ খায়, তার অবস্থাও অনেক খারাপ ছিল। বিকাশ তখন এসে দিব্যাকে অনেক বোঝায় আর বলে, তুমি আর খেও না মা, আমি তোমার সমস্ত কথাই মেনে নেব। বিকাশ এখানে নিজের মাকে সামলাতে শুরু করে, তার অনেক টেক কেয়ার করে আর ধীরে ধীরে বিকাশও নিজের স্বভাব চরিত্র শুধরাতে থাকে। আর এইদিকে বিদ্যাও সুস্থ হয়ে যায়। দিব্যা এখানে নিজেই বিকাশকে পড়াতে শুরু করে আর ধীরে ধীরে পরীক্ষার ডেটও কাছাকাছি চলে আসছিল। তখনই সেখানে বিকাশের সঙ্গে ওই 4 জন বন্ধুর মধ্যে একজন দেখা করতে আসে। সে বিকাশকে বলে, তুই কি জানিস আমাদের বিরুদ্ধে কোর্ট প্রমাণ কোথায়
থেকে পেয়েছে? কারণ আমরা যে ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছিলাম সেটা তো ডিলিট করে দিয়েছি। মেন ভিডিও তো তোমার ফোনে ছিল, আর তুমি তো সেই ফোনটা ফ্ল্যাশ করে দিয়েছিলে। তাহলে কিভাবে কোডের কাছে ওই ভিডিওটি পৌঁছালো? বিকাশও তখন জিজ্ঞেস করে কিভাবে পৌঁছালো। তখনই ওই ছেলেটি বলে, আসলে তোমার মাই ওই ফোনটি খুঁজে পুলিশ অফিসারদের হাতে তুলে দিয়েছিল, আর তোমার মায়ের কারণেই আমাদেরকে জেলের ঘানি টানতে হয়েছে। আমাদের সবার জীবন নষ্ট হয়েছে শুধুমাত্র তোমার মায়ের কারণে। নিজের মায়ের এই সত্য কথা জানার পর বিকাশ এখানে অনেক রেগে যায়। এখানে কালকেই বিকাশের পরীক্ষা ছিল। সে রেগে মেগে যখন দিব্যার কাছে যাচ্ছিল তখনই রাস্তায় তার সঙ্গে সাহিলের দেখা হয়ে যায়। সাহিল এখানে বিকাশের ওপর অনেক রেগে ছিল, আর এদিকে সাহিল জেল থেকেও পালিয়ে চলে আসে। দুজনের মধ্যেই এখানে তখন লড়াই শুরু হয়ে যায়, আর ঠিক সে সময় সেখানে পুলিশ চলে আসে। সাহিল তখন পালাতে শুরু করে, আর অন্যদিকে জয়দেব তার পুলিশদেরকে বলে সাহিলকে জীবিত ধরতে, কারণ সে সেই ড্রাগসদের আস্তানার কথা জানে। সাহিল নিজের আস্তানায় আসে আর ওই লোকদেরকে বলে সমস্ত ডিটেলস একটি পেন ড্রাইভে ভরে সেটি আমাকে দিয়ে দাও, আর বাকি সবকিছু ডিলিট করে দাও। পেন ড্রাইভ নিয়ে এখানে সাহিল পালিয়ে যেতে শুরু করে, কিন্তু কিছু দূর আসার পরেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সাহিল সেখানেই মারা যায়। অফিসার জয়দেব এখানে সেই সাহিলের কাছ থেকে সেই পেন ড্রাইভটি উদ্ধার করে। অন্যদিকে দেখা যায় দূর থেকে এই সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে বিকাশ দেখছিল। পরের দিন সকালের সিন আসলে দেখা যায় দিব্যা পরীক্ষার হলের আগে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখানে বিকাশ আসে না। কিন্তু যখন বিকাশ পরীক্ষার হলে আসে তখন পরীক্ষার সময় শেষ হয়ে যায়। এমনকি সেই দিনই বিকাশের জামিনের দিনও শেষ হয়ে যায়, আর পুলিশরা তাকে জেলে নিয়ে যায়। তখনই সিন আবারও বর্তমানে ফিরে আসে। দিব্যা তখন জজ সাহেবকে বলে, আমি অপরাধী, আমাকে শাস্তি দিন। আমি আমার ছেলেকে সঠিকভাবে গড়ে তুলতে পারিনি। আজকে যদি আমি তাকে সঠিকভাবে গড়ে তুলতে পারতাম তাহলে হয়তো সে এমনটা হতো না। তখনই কোর্টে থাকা সবাই বলে, আমরাও আমাদের বাচ্চাকে সঠিকভাবে বড় করতে পারিনি, তাই আমাদেরও শাস্তি পাওয়া উচিত। কিন্তু জজ সাহেব তো এখানে আর সবাইকে শাস্তি দিতে পারবে না, যার জন্যই তিনি এই কেসকে ঢিসমিস করে দেন। দিব্যা যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় জয়দেব এখানে বিকাশকে সঙ্গে করে নিয়ে এসেছে। জয়দেব দিব্যাকে বলে, দিল্লিতে আরো একটি আইআইটি এন্ট্রান্স এক্সাম রয়েছে 2 সপ্তাহ পরে। আমি তোমার পরিশ্রম দেখে বিকাশকে 2 সপ্তাহর জামিন দিয়েছি। বিকাশকে শুধরানোর আরো একটি সুযোগ দিলাম। এই কথা শুনে বিকাশ তখন বলে, আরে না না, আমাকে আর সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। আমি একটা ভুল করেছিলাম, কিন্তু প্রতিনিয়ত আমাকে সেই ভুলের জন্য ট্রমাটাইজ করা হয়েছে, আমাকে গিল্টি করা হয়েছে। তার চাইতে ভালো হবে আমাকে মেরে ফেলো। এইসব কথা শুনে জয়দেব তখন বিকাশকে বলে, আর তোমার মাঝে তোমার উপর যে ভরসা করলো সেটার কি হবে? সেটার কি কোনো দাম নেই তোমার কাছে? তোমার মায়ের জন্য হলেও তোমাকে এই কাজটা করতে হবে। জীবন সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। পরের দিনের সিন আসলে দেখা যায় দিব্যা আর বিকাশ সেই 2 সপ্তাহর জামিনের জন্য কোর্টের কাছে পারমিশন নিতে এসেছে। এখানে বিকাশ যখনই জজের সামনে আসে সে দেখতে পায় ওই জজটি অন্য কেউ নয়, মীরা ছিল। মীরাকে দেখে বিকাশ নিজের কান্না আটকে রাখতে পারে না। সে অনেক অবাক হয়, এমনকি লজ্জিতও হয়। নিজের সমস্ত অপরাধের কথা এখানে বিকাশ মনে করতে থাকে। এখানে মীরাকে বলা হয়েছিল বিকাশকে অ্যাপ্রুভাল না দেওয়ার জন্য, কারণ তার মতো অপরাধীদের বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু মীরা এখানে বিকাশকে কিছু কোশ্চেন করে। যদি বিকাশ সেই কোশ্চেনগুলোর সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে সে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। মীরা এখানে পড়াশোনা রিলেটেড অনেক কঠিন কঠিন কোশ্চেন বিকাশকে করে। আসলে মীরা এখানে জানতে চাচ্ছিল বিকাশ কি সত্যিই এই এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছে, নাকি শুধুমাত্র জামিন পাওয়ার জন্যই এমন নাটক করছে। বিকাশ এখানে কাঁদতে কাঁদতে মীরার করা সমস্ত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দেয়। মীরা এখানে বিকাশকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, এমনকি সে বিকাশকে বেস্ট অফ লাকও বলে। এখানে বিকাশের কান্না করা দেখে মীরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল বিকাশ নিজের অপরাধ বোধে কতটা পস্তাচ্ছে। বিকাশ এখানে বাইরে বের হয়ে আসে, আর এরপর সে নিজের মায়ের পা ধরে অনেক কান্নাকাটি করে আর ক্ষমা চায়। দিব্যাও এখানে বিকাশকে জড়িয়ে ধরে। এরপরেই দেখা যায় বিকাশ এখানে সেই এক্সামটি ক্লিয়ার করে নেয়, আর এরপর সে শুধু নিজেই পড়াশোনা করে না, জেলে থাকা সবাইকেও সে পড়াশোনা করায়। এই সিনের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।